ইশতেহার আমরা যদি এই 24টা দফা সবাই জানি বা ভালো করে অবজার্ভ করি, উই নিড দোজ চেঞ্জেস। এগুলো কিন্তু এক একটা মানে প্রতিশ্রুতি না, এগুলো হচ্ছে ফিউচার। বা গণতন্ত্রমুখী একটা রাজনীতি বিনির্মাণে যে আপনার মনে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষিত দল আপনি এনসিপি কে মনে করেন? এটা আমাদের সবার দেশ, এটার এই মাতৃভূমি, এটাকে টেক কেয়ার করা আমাদের সবার দায়িত্ব। এটা আমার কাছে মনে হয় এটা মৌলিক দায়িত্ব। জানেন যে বিগত দিনে আমাদের পার্লামেন্টের মধ্যে কিন্তু এক ধরনের গান গাওয়া হয়েছে। একটা দেশের উন্নয়ন আসলে তখনই হবে যখন আমাদের পিছিয়ে পড়া যে শ্রেণী, তারাও মানে ওই শ্রেণীর বা ওই অঞ্চলের নারীরাও সামনে এগিয়ে আসবেন বা উচ্চশিক্ষার সুবিধা পাবেন। গতানুগতিক যে দলগুলি ছিল, ওরা তো আসলে নামমাত্র প্রোটেস্ট করে ওটার মধ্যে সীমাবদ্ধ ছিল, ওদের মধ্যে ছিল না কোনো ঐক্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। ওয়েলকাম টু এনসিপি ইউকে অ্যালায়েন্স পডকাস্ট সিরিজ প্রবাসী রাজনৈতিক ভাবনার আজকে 6 এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হিমেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা শুনছেন, পরবর্তীতে শুনবেন, সকলকে স্বাগত। অ্যাজ ওয়েল এজ আমার সাথে আছে আমাদের প্রিয় সহযোদ্ধা এবং বোন ফারিয়া ফাহি আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আপনাকে স্বাগত জানানোর সাথে সাথে আমি আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, যেই প্রশ্নটা আমি সকল অতিথিকে করি, যে আপনার এনসিপির জার্নিটা শেয়ার করবেন, যে এনসিপি ইউকে অ্যালায়েন্সের সাথে আপনি কেন যুক্ত হলেন, কি আপনাকে এনসিপি অ্যালায়েন্সের সাথে যুক্ত করতে সহযোগিতা করলো, বা কি মোটিভ ছিল বিহাইন্ড ইট। বিকজ দেয়ার ইজ সো মেনি অফ দ্য পলিটিক্যাল পার্টি, লাইক আমাদের যে ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলি আছে, সেই পলিটিক্যাল পার্টিগুলি রেখে আপনি কেন এই তরুণ এবং এই তারুণ্যের নতুন রাজনৈতিক যেই দল এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি, ওদের সাথে আপনি যুক্ত হলেন? প্লিজ your reply. Thank you. ধন্যবাদ ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন, and thank you very much for giving the opportunity to speak. প্রথমত হচ্ছে এনসিপি ইউকে অ্যালায়েন্স, এটা সম্পর্কে যদি বলি, আমাদের এনসিপিটা কিন্তু এখনো বলা যায় একটা বাচ্চার মতো, যেটা হচ্ছে গত 6.5 মাস আগে হচ্ছে আমরা সবাই তার সাথে পরিচিত হয়েছি। বাট তার পিছনে যে কত ইতিহাস আছে বা কত সাফার করতে হয়েছে আমাদের বাংলাদেশে, এই যে তারুণ্যের সবাই সামনে যারা লিড দিচ্ছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি, আবার অনেকে হচ্ছে জেনেও জানতে চাই না। আর আমার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আমি মাত্র আমার স্নাতক শেষ করলাম। আর আমি যেহেতু আমি ইউকে তে আছি, আমার বাংলাদেশে লাস্ট 3 বছর ধরে খুব বেশি থাকা হয়নি, বা প্রেক্ষাপট খুব ভালোভাবে যতটুকু আমরা দেখি অনলাইনে খবর, ততটুকুই আমি জানি। কিন্তু আমি যদি আমার অভিজ্ঞতা শেয়ার করি আমাদের ফেসিবাদ সরকারের ব্যাপারে, বা যা আমার ছিল সেই অল্প বয়সে, সেটা থেকে হচ্ছে আমাদের সবার মনে আছে 2018-তেও কিন্তু এই যে কোটা আন্দোলনটা শুরু হয়, সেটা কিন্তু মূল স্টার্টিং যেটা, সেটা 2018-তে ছিল। তার পরপরই আমাদের আরেকটা, তখন আমি আসলে 10ম শ্রেণীতে পড়ি 2018-তে। আমার কোটা নিয়ে আমি এত ঘাটাঘাটি আসলে করি নাই, মানে কোটা কি, কেন মানুষ এত আন্দোলন করছে, আমরা কিন্তু এত ঘাটাঘাটি করি। বাট রাইট আফটার ফিউ ডেজ বাংলাদেশে কিন্তু আরেকটা আন্দোলন হয়, যেটা হচ্ছে নিরাপদ সড়কের, where a lot of people got killed as well. আর অনেক যেখানে আমরা দেখি স্কুলের স্টুডেন্টরাও কিন্তু রাস্তায় নেমে আসছিল। আদমজি ক্যান্টনমেন্টের সামনে যে রমিরউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2টা স্টুডেন্ট মারা গিয়েছিল বাস চাপায়। তো ওটার পরে হয় কি, আমিও হচ্ছে আমি যে স্কুলে ছিলাম ওখান থেকে আমি লিড দিয়ে, আমি আমার কিছু সহপাঠী প্লাস জুনিয়রদের নিয়ে আমি গিয়েছিলাম। কারণ আমার স্কুলের ওই টাইমে আই ওয়াজ এ ক্যাবিনেট মেম্বার। তো ওইভাবে মানে সবাই, দেশ তখন অনেক উত্তাল ছিল। এটা জুলাইয়ের কথাই, 2018 জুলাই অগস্টের কথা, জুলাইয়ের শেষের দিকের কথা। তো হোয়াট আই হ্যাড টু ফেস এট দ্যাট টাইম, আমার হচ্ছে এরকম হয়েছে স্কুল থেকে এট সাম পয়েন্ট ওই সময় আমি আর ক্লাস করতে পারিনি। আমি আমার এসএসসি যে পরীক্ষা আমি আমার বাসা থেকে দিয়েছি। সো দে হ্যাড টু, আমার স্কুলের যে টিচার্স ছিল বা এলাকায় যে থাকে অফিসার্স, সরকারি নির্বাহী, ওরা হচ্ছে আমার বাবার সাথে কথা বলে, কাইন্ড অফ নট, আমি ফোর্স বলবো, আই উড লাইক টু কল ইট ফোর্স, যে আমি বাসা থেকে বের না হতে পারি আনটিল বাংলাদেশের সিচুয়েশনটা একদম ঠান্ডা হয়, মানে দেশের সিচুয়েশন।
তো আমি তারপরে ঠান্ডা হলো, আমি আমার 2018 সালের কথা বলছি। 2018-তে। ওকে ওকে। আমার আমার মাকে এরকম মানুষ কল দিয়ে বলেছে যে সে তো বাইরে টাইরে যায়, কখন তো ফেরত নাও আসতে পারে, মানে এরকম কিছু মানে এক সিচুয়েশনের ধরনের পরে। সফট থ্রেট দেওয়া আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, ইয়েস। হ্যাঁ, আমার যে আপনি বাবা, যেহেতু আমি প্রোটেস্ট আমি করতেছেন। যাব, আমার বাবা আমাকে মানে অবশ্যই, আমার মা বাবা আমাকে যথেষ্ট ভালোবাসেন। আমার বাবা আমাকে বলছে যে আমি তোমাকে দিয়ে আসবো, তুমি আমার অফিসে আসো। এরকম হয়েছে, আমার বাবা আমাকে হচ্ছে তার কেবিনে রেখে বাইরে থেকে আমাকে ডোর লক করে রেখে দিছে, আমি বের হতে পারিনি সারাদিন। মানে তখন সারা দেশ কিন্তু খুব উত্তাল, ফেসবুকে অনেক পোস্ট ছিল, অনেক পোস্ট দিয়েছি। ছাত্রলীগের যারা ছিল এলাকায় সবাই আমাকে মেসেজ দিয়ে অনেক গালিগালাজ, লাইভে এসে আমার নাম বলে বলে কত কিছু করছে। তখন হচ্ছে আমাকে ফেসবুক থেকে পোস্ট গুলো ডিলিট করতে হয়েছিল। ডিলিট বলতে কি, আমি মানে অনলিমিট করে রেখেছি, যা এখনো মাঝে মাঝে মেমোরিতে কয়েকদিন আগেও আসছে, আমি দেখলাম। পরে যখন হচ্ছে আহ ওই You তখনই went through a কোটার, lot seems like, yeah. তখনই হচ্ছে ওই যে কোটার যে ব্যাপারটা, তখন কিন্তু ওরা খারিজ করে দিয়েছিল, তখন দেশটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল, তখন আর এত মাতামাতি হয় নাই। আর তারপরে তো আমাকে হচ্ছে আমার একটা পলিটিক্যাল, যে কলেজে আমি ভর্তি ওখানে কোনো পলিটিক্স বা কিছুই ছিল না, সবকিছু থেকে বাইরে, মোর ইনটু স্টাডিজ, আই হ্যাড টু স্টে ইন এ হোস্টেল। তো ওই রকম আর কখনো, বা আমার এলাকায় আমি কখনো আর এত পেলে আমি যেতে পারিনি, আর মানে আমি আশাই হয়নি। তারপর থেকে আমি দেন আফটার মাই এইচএসসি আমি ইউকে তে মুভ হলাম। দেন এখানে আসার পরে যেটা হয়, এই যে জুলাইয়ের যে ব্যাপারটা আমরা কিন্তু দেখেছি, গত কয়েক বছরে দেশের অবস্থা কি খারাপের দিকে যাচ্ছে, বা এত বেকারত্ব কেন? আমাদের দেশের স্টুডেন্টরা তো যথেষ্ট মেধাবী, আমরা কেন, আমি আমি সহ আমরা 5 বোন, আমাদের 4জনই কেন আমরা বাইরে, আমরা কেন পড়াশোনা করে দেশে ফেরত যেতে চাই না? আমি কিন্তু এই মাইন্ডসেট নিয়ে আসছিলাম, আমি ফেরত যেতে চাই, আই ওয়ান্না ডু সামথিং। আমরা লাস্ট যখন ডক্টর ইউনূস স্যারের সাথে আমাদের দেখা হয়, আমি এরকম একটা প্রপোজাল দিয়েছি, বিকজ আগে হচ্ছে আমাদের যে জুডিশিয়ারি বা বিসিএস পরীক্ষা 2007 পর্যন্ত আমরা কিন্তু ইউকে থেকে দিতে পারতাম হাই কমিশনের থ্রুতে, এখন আর এটা নেই। তো এইসব ব্যাপারগুলো হচ্ছে, আমিও চাই আমার দেশে ফেরত যেতে। এত মেধাবী স্টুডেন্টরা দেশ ছাড়ছে, তারা কেন আর যেতে চাচ্ছে না? আমাদের কেন কোনো নিরাপত্তা নেই, কর্মসংস্থান কেন নেই? এটা তো আমাদের ফেয়ার, এটা তো আমাদের রাইটস। তো এইসব ব্যাপার চিন্তা করে যখন জুলাইয়ে যখন আন্দোলন শুরু হয় এই গত বছর 24-এ, তখন আই ওয়াজ অন এ হলিডে, আমি লিভারপুলে গিয়েছিলাম ঘুরতে। আর তখন মানে বাংলাদেশের তো খবরগুলো আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই বেশি দেখি। তারপর যখন ঘাটাঘাটি শুরু করলাম, ইট ওয়াজ লাইক, মানে তখন মনে হয়েছে দেশকে আরো এক্সট্রিম লেভেলের ভালোবাসি, যা 2018 এত বেশি বুঝি নাই। and I had to come back. আমরা লন্ডনে হচ্ছে I was not really connected with any organization. এখন ধরেন আমাদের এনসিপি আছে, বা অনেক অর্গানাইজেশন ছোট ছোট অনেক ছিল, আমি কোনো কিছুরই পার্ট ছিলাম না। আমি আমার একা গিয়ে হচ্ছে অবভিয়াসলি কমন প্লেস লন্ডনে আলতাবাদি পার্কে আমি ছিলাম দা হোল টাইম। আমি হচ্ছে টোটাল, আমি যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম তখন, আমি বেশ কয়েকটা সিক কল দিয়েছি, অ্যাবাউট 9 দিনের মতো সিক কল করেছি, কাজে যাইনি। সো এই আর কি অবস্থা। আর তখন হচ্ছে এই যে দরদটা কাজ করেছে, সেটা মনে হয়েছে যে অনেক নেক্সট লেভেল, যেটা আমার মনে হয় আমি কখনো ফিল করেছি, যে এত মানুষ মারা যাচ্ছে, কোনো নিউজ কভার হচ্ছে না, বা মানে সবকিছু ডাউন, সোশ্যাল মিডিয়া নাই, বাসাতে কথা বলতে পারছি না, মানে এইসব ব্যাপারে যে কি হচ্ছে কোনো আপডেট আমরা জানতে পারছি না। কতটা এক্সট্রিম লেভেলে গেলে একটা দেশের সরকার আমাদের হচ্ছে ইন্টারনেট বন্ধ করে দেয়, মানে এইসব ব্যাপার চিন্তা করে এত খারাপ লাগছিল, কি করব। তখন আমি জানতামই না মানে এরকম কিছু হতে পারে। কেউ অনেক আমাদের কিন্তু অনেক বাংলাদেশের মানুষ যারা ছিল দেশে, অনেকেই এই যে নিরাপত্তার যে ভয়ে চাইলেও সামনে এসে কিছু করতে পারেনি। এট সাম পয়েন্ট যদিও জুলাইয়ের শেষের দিকে বা অগস্টের খুব আর্লিতে সবাই বুঝতে পেরেছেন, সবাই রাস্তায় নেমেছেন, কিন্তু এটা যদি আমরা আরো কয়েকটা বছর আগে করতে পারতাম, আমাদের দেশের এই অবনতিটা আসলে হতো না। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আসলে আমাদের আমরা আসলে হতভাগা জাতি বলবো, কারণ আমাদের মধ্যে ওই ধরনের গার্ডস ছিল না। আমি বলবো বিগত 15 বছর 4 মাসে আমাদের একটা ফ্যাসিবাদী ব্যবস্থা যখন বাংলাদেশের মধ্যে পুরোদম এস্টাবলিশড হয়ে গিয়েছিল, আমাদের যে রাজনৈতিক গতানুগতিক যে দলগুলি ছিল, ওরা তো আসলে নামমাত্র প্রোটেস্ট করে ওটার মধ্যে সীমাবদ্ধ ছিল। ওদের মধ্যে ছিল না কোনো ঐক্য, ছিল না বাংলাদেশের প্রতি কোনো দায় এবং দরদ, ছিল একক ভাবে শুধু ক্ষমতাকে
আপনার কুক্ষিগত করা এবং ক্ষমতাকে আপনার উপভোগ করা এবং পাওয়ার এক্সারসাইজিং, যার কারণে আসলে ওদের মধ্যে দেশপ্রেমটা কাজ করে না, ওরা তেমন ভাবে গ্রিপ নিয়ে দাঁড়াতে পারে না যে উই ওয়ান্ট টু রিয়েলি ট্রুলি ওয়ান্ট টু সেভ আওয়ার কান্ট্রি, যেটা আমাদের গণ অভ্যুত্থান আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে যে there is still a generation exist in Bangladesh can protect Bangladesh from dictatorships, and they did so. That's it. Yeah. Fantastic. I got to know about জাতীয় নাগরিক পার্টি, যেটা আমি লাস্ট ইয়ার সেপ্টেম্বর আমি পেয়েছি। তো আমি চাচ্ছিলাম পলিটিক্সে ইনভলভ হওয়া থেকে বেশি আমার ইন্টারেস্ট ছিল আই ওয়ান্না বি দ্য পার্ট অফ দ্য চেঞ্জেস উই ওয়ান্না মেক অ্যাব্রোড থেকে। আমাদের আমি এরকম একটা ফর্ম পাই যেটাতে এরকম একটা অপশন থেকে যে আমরা দেশের বাইরে যারা আছি টু ক্রিয়েট এ প্রেসার গ্রুপ বাংলাদেশের গভর্নমেন্টকে। আমার মেইন ইয়ে ছিল আমি আই উইল বি স্টে ইন দ্য প্রেসার গ্রুপ। আমি দেশে যাইতে পারবো কিনা জানি না, বাট আই ওয়ান্না ডু সামথিং। আমি মানে তখনের সিচুয়েশনটা লাস্ট ইয়ার সেপ্টেম্বর, গত 11 মাস আগের কথা যেটা। আমাদের নাগরিক পার্টি থেকে এই বছর শুরুর দিকে আমরা এনসিপির যে ইয়াটা পেলাম, আমি অনেক চিন্তা করলাম, দেখলাম যে এনসিপি ইজ ব্রিংিং সামথিং চেঞ্জ। এটা ফার্স্ট এভার ইন দ্য হিস্ট্রি বাংলাদেশের, এটা পসিবল, উই ক্যান মেক ইট। এটা যদি আমরা একটা এত স্ট্রং পেশিবাদ সরকারকে আমরা সরাইতে পারি, এনিথিং ইজ পসিবল। I just want to be the part of the change. এই কারণে আমার এনসিপিতে আসা। ফ্যান্টাস্টিক, ঠিক আছে, খুব চমৎকার বলেছেন। তার মানে হচ্ছে যে আপনি এই পরিবর্তনের সাথে নিজেকে সম্পৃক্ত করার জন্য এই তরুণ এবং এই তারুণ্যের প্রতি দায় দরদ, জুলাইয়ের প্রতি যে দায় এবং দরদ, এবং 2018 সাল থেকে যে আপনার এই যে সাইলেন্টলি এবং ভিজিবলি ইনভিজিবলি যে আপনি দেশের প্রতি দায় এবং কোটা আন্দোলনের মধ্যে আপনার সম্পৃক্ততা এবং লাগাতার আপনার প্রতি যে হুমকি ধামকি, ওইটাকে আপনি উপেক্ষা করে বাংলাদেশ পন্থী একটা রাজনীতি বা গণতন্ত্রমুখী একটা রাজনীতি বিনির্মাণে যে আপনার মনে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষিত দল আপনি এনসিপি কে মনে করেন, বা এই জুলাই গণ অভ্যুত্থানের যে ফ্রন্ট লাইনে থাকা যে ফোর্সের মাধ্যমে গঠিত হওয়া যে এনসিপি কে মনে করেন, যার কারণে আপনি এনসিপির মধ্যে সম্পৃক্ত হয়েছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। মানে এটি তো হচ্ছে কনক্লুশন, am I right? Yes. Thank you so much, Apu. Thank you very much, Apu, for your input on that. আজকে আমরা কথা বলবো এবং আপনার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু আপনি এনসিপির সাথে যুক্ত হয়েছেন, এনসিপি কে ভালোবাসেন, আপনি জানেন যে এনসিপি থেকে 24টা দফা দিয়েছে, যে এনসিপি নতুন বাংলাদেশ বলতে আসলে কি বোঝে, কিভাবে ওনারা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, কি দিতে চায় বাংলাদেশকে, মোর অর লেস ওনারা আমাদের 24টা দফার মধ্যে প্রিসাইজলি বাংলাদেশের মানুষকে সেটা জানানোর চেষ্টা করেছে। সো সেই দফার আজকে আমরা 13তম দফা, খুবই গুরুত্বপূর্ণ একটা দফা হচ্ছে নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন। কেন নারীর নিরাপত্তা দরকার, কেন অধিকার ও ক্ষমতায়ন দরকার, এবং বিশেষ করে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পরে কেন নারীদের প্রতি এই ন্যাশনাল সিটিজেন পার্টি বিশেষ করে একটা ইশতেহার রাখলো ওদের নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন, সেটা আমরা মনে করি অলরেডি আপনার কথার মধ্যে উঠে এসেছে। এবং প্রচুর পরিমাণে নারী সহযোদ্ধা কিন্তু আমাদের আছে মাশাআল্লাহ। এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে ফ্রন্ট লাইন থেকে কিন্তু আমাদের এই নারী, আমাদের এই বোন এবং আমাদের এই মায়ের যে জাত, ওনারা কিন্তু এই আন্দোলনের মধ্যে সম্পৃক্ত হয়েছে। যারা কোনোদিন রাজনীতি করে নাই, যারা কোনোদিন আন্দোলন কি জিনিস বোঝে নাই, তারাও কিন্তু ঘর থেকে বের হয়ে খাবার মাখিয়ে, চিনে না জানে না একটা মেয়েকে আপনার খাইয়ে দিয়েছে, পানি নিয়ে আসছে ঘর থেকে, স্ন্যাক নিয়ে আসছে আপনার ঘর থেকে। এমন ভাবে বিভিন্ন ভাবে আমাদের এই মা বোনরা কিন্তু এই আন্দোলনের মধ্যে সম্পৃক্ত হয়েছে। এবং ন্যাশনাল সিটিজেন পার্টি যে ওদের 13তম দফার মধ্যে নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়নকে ওনারা অন্তর্ভুক্ত করেছে, আমি মনে করি যে ন্যাশনাল সিটিজেন পার্টি থেকে ওই নারীদের প্রতি, ওই জুলাই গণ অভ্যুত্থানের আমাদের এই বোন এবং সহযোদ্ধাদের প্রতি অগাধ ভালোবাসা, সম্মান এবং লয়ালিটি পে ব্যাক যদি ওনারা এটা এস্টাবলিশ করতে পারে। সো লেটস গো ব্যাক টু দ্যাট আপনার 13 ক্লজ, যে ওনারা কি বলেছে ওনাদের দফার মধ্যে। আমি কুইকলি ট্রাই করবো এটা একটু হাইলাইট করার জন্য, দেন আই উইল আস্ক ইউ ফিউ কোয়েশ্চেন এবং আপনার ইনপুটগুলি আমি জানতে চাবো। সো নারীর নিরাপত্তা ও অধিকার ক্ষমতায়নের মধ্যে এনসিপি বলেছে যে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ ও নেতৃত্বের পররাষ্ট্র জাতীয় জীবনে ব্যাপক হারে নারীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। তাই নারীর ক্ষমতায়ন বাড়াতে নিম্নকক্ষে 100টি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করব, যার সংখ্যা রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির সাথে হ্রাস করা হবে। উত্তরাধিকার সম্পত্তিতে নারীর প্রাপ্য
অধিকার দ্রুত বুঝে পেতে সর্বপ্রকার আইনি সহায়তা প্রদান করা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ, পদোন্নতি ও বেতন কাঠামোতে নারী পুরুষ বৈষম্য দূর করতে প্রয়োজনীয় নীতিমালা ও পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিবারে ও আমাদের সার্বিক অর্থনীতিতে গৃহিণী নারীদের অবদান দেশজ উৎপাদন হিসেবে মর্যাদা পাবে ও মোট দেশজ উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্তি করা হবে। প্রতিটি থানায় নারী সহিংসতা প্রতিরোধ সেল ও নারী পুলিশ নিয়োগ বাধ্যতামূলক করা হবে। ধর্ষণ মামলার বিচার 6 মাসের মধ্যে সম্পূর্ণ করতে ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল চালু করা হবে এবং ভিকটিমদের ব্যক্তি পরিচয় গোপন রাখার জন্য গণমাধ্যম নীতিমালা জারি করা হবে। আমি হাফ কোট করলাম, বাকি হাফ রেখে দিলাম। সো লেটস গো ব্যাক টু যে আপনাদের কাছ থেকে বা আপনার কাছ থেকে আমি জানতে চাই যে নারীর সরাসরি যে নির্বাচিত আসন বাড়ানোর সেটাকে আপনি কতটা কার্যকর ও যুক্তি সঙ্গত বলে মনে করেন? কারণ আগে তো ছিল 50টা আসন, আপনি জানেন, সেই জায়গা থেকে এখন 100টা আসনে উন্নীত করার চিন্তা ভাবনা করা হয়েছে এবং এনসিপি তাদের ওই ইশতেহারের মধ্যে আপনার বলেছে যে ওনারাও 100 আসন চাচ্ছে। তো সেই নারীর সরাসরি নির্বাচিত আসন বাড়ানো কতটা কার্যকর ও যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন আপনার ভাষায়? থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া, আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা দেখেছি যে এনসিপি তাদের যে 13তম ইশতেহারে বলেছেন আমাদের নিম্নকক্ষের যে আসনগুলোর মধ্যে 100টি নারীদের জন্য হচ্ছে সংরক্ষিত রাখা হবে। আর এটা আমার কাছে মনে হয় অত্যন্ত কার্যকর, কারণ এতদিন কিন্তু নারীরা হচ্ছে পরোক্ষভাবে আমাদের নির্বাচিত হয়েছেন, যার কারণে আমি যেটা ফিল করি বা আমার কাছে মনে হয় আমার যারা সহযোদ্ধারা সবাই সেটা ফিল করেন যে তখন কিন্তু তাদের যে প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন সেটা কিন্তু হয়নি। পাশাপাশি আমাদের যে এটা যদি এরকম হয় সরাসরি অংশগ্রহণের ফলে নারীরা যদি নির্বাচিত হন তখন কিন্তু তারা যে অ্যাকচুয়াল যে এক্সপিরিয়েন্সটা, রাজনৈতিক যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু নিতে পারবেন। আবার এটাও বলা হয়েছে ইশতেহারের যে যখন 100 নির্ধারিত আসন রাখা হবে, ইন দ্যাট কেস সময়ের সাথে কিন্তু নারীদের অংশগ্রহণের যে পার্সেন্টেজটা কিন্তু সমান হয়ে যাবে। আই মিন কাইন্ড অফ আপনি এখন তো পুরুষদেরকে আমরা খুব বেশি দেখি, নারীরা কিন্তু খুব বেশি আসেন না ইয়াতে, যেহেতু পরোক্ষভাবে ছিল সবকিছু সিলেক্টেড। আমি বলবো ইট ওয়াজ মোর লাইক সিলেক্টেড পিপল ছিল। নারীরা যখন নির্বাচন করবেন বা সামনে থেকে এগিয়ে আসবেন নিজে থেকে, তখন আস্তে আস্তে এটা যখন একটা ব্যালেন্স হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এট সাম পয়েন্ট আমাদের যে সংরক্ষিত আসন সেটা কিন্তু কমিয়ে আনা সম্ভব। এটা আমার কাছে মনে হয় একদম পারফেক্ট একটা প্ল্যান। ব্যক্তি পরিচয় বা নেপোটিজম ব্যবহার করে যে এমপি বা মন্ত্রীর পরিচয়ে যে আমার হয়তো বা শেলিকে, আমার হয়তো বা চাচি নানি, হ্যাঁ আমি নেপোটিজম ওয়ার্ডটা ইউজ করতে চেয়েছিলাম and I was like it's gonna be a bit yeah that's fine, but আমার কাছে এটাই মনে হয়, কারণ আপনি জানেন যে বিগত দিনে আমাদের পার্লামেন্টের মধ্যে কিন্তু এক ধরনের মানে গান গাওয়া হয়েছে। হ্যাঁ, মমতাজদের মতো মানুষরা কিন্তু পার্লামেন্টের মধ্যে চলে গিয়েছিল, একদম তালে তালে শুধু বাদ্যযন্ত্র বাদে ওনারা কিন্তু গান পরিবেশন করেছে এবং সেটা উপভোগ্য আপনার হয়েছে। স্পিকার থেকে শুরু করে যিনি তথাকথিত ওনাদের সো কল প্রাইম মিনিস্টার ছিল, ওনারা পর্যন্ত ওই গান শুনে কিন্তু ওনারা এক ধরনের আনন্দিত হয়েছিল। সো সেই পার্লামেন্ট আমরা বাংলাদেশের মধ্যে দেখতে চাই না, যেই পার্লামেন্টের মধ্যে একজন পার্লামেন্টারিয়ান রিডিং পড়তে পারে না, যেই পার্লামেন্টের মধ্যে একজন পার্লামেন্টারিয়ান জানে না যে কিভাবে বাজেট নিয়ে আলোচনা করতে হয়, যে পার্লামেন্টের মধ্যে একজন পার্লামেন্টারিয়ান জানে না যে আসলে কোন বিষয়ে কি কথা বলতে হয়। সুতরাং আমরা মনে করি বা এনসিপি মনে করে, আমি ব্যক্তিগতভাবে বুঝি বা এই জায়গার মধ্যে যা বলা হয়েছে যে কন্টেস্টিং এর মাধ্যমে যখন কোনো ব্যক্তিকে আমরা মহান সংসদের মধ্যে জায়গা করে দিব, তখন এই মানুষগুলি যে সখিনা জরিনা পাড়া মহল্লার ভাবিরা যে আপনার মহান সংসদের মধ্যে চলে আসে, ব্যক্তি পরিচয় বা এমপি মন্ত্রী পরিচয়, এই জিনিসটা আর হবে না এবং মহান সংসদকে আমরা কোনোভাবেই কলঙ্কিত করতে পারবো না। কারণ আমাদের প্রতি মিনিটের জন্য মোর অর লেস কোটেড ও আনকোটেড আই থিঙ্ক 2 লাখ টাকার মতো বাংলাদেশের ট্যাক্স পেয়ারদের টাকা আমাদেরকে খরচ করা লাগে আমাদের এই মহান সংসদের মধ্যে। সেই জায়গা থেকে এই ধরনের যদি আপনার আনকোয়ালিফাইড মানুষ, যাদের কোনো ধরনের কোনো পড়াশোনা নাই, যাদের কোনো ধরনের কোনো ইনসাইট নাই বাংলাদেশের মানুষকে দেওয়ার জন্য, এই মানুষ যদি মহান সংসদে আসে এবং কোটা সিস্টেমের মাধ্যমে এবং ব্যক্তি পরিচয়ে নেপোটিজম রুট ব্যবহার করে, আমি মনে করি যে সংসদকে হাসি তামাশার পাত্রে পরিণত করা হবে, যেটা বিগত 15 বছর 4 মাসে ফ্যাসিবাদে আমলে ছিল। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপু আপনার এই ইনপুটের জন্য। আমি একটু অ্যাড করলাম।
আপনার কাছ থেকে জানতে চাই আপু, যে এনসিপি বলেছে যে উত্তরাধিকার সম্পত্তিতে, বা এই যে আমাদের যে বাবা আমাদের যে উত্তরাধিকার যে সম্পত্তিতে নারীর অধিকার বাস্তবায়নে বাংলাদেশের প্রেক্ষাপটে বড় বাধা কোথায়? কারণ এই কথাটা এনসিপি কিন্তু ওনাদের ইশতেহারের মধ্যে বলেছে। জি ভাইয়া, কারেক্ট। এনসিপি কিন্তু তাদের ইশতেহারে স্পষ্টভাবে বলেছেন যে নারীদের যে প্রাপ্য সম্পত্তি, মানে উত্তরাধিকারের সূত্রে, সেটা যেন খুব সহজেই নারীরা পেতে পারেন, সেটার জন্য এনসিপি কাজ করে যাবেন। প্লাস আমাদের যে বড় বাধাটা, সেটা সামাজিক বা পারিবারিক চাপ। আমাদের আবার সোসাইটিতে বাংলাদেশের নারীরা খুব বেশি আইন কিন্তু জানে না, যারা জানেন তাদের কিন্তু আবার একটা বাধা থাকে, আইদার হচ্ছে পারিবারিক চাপ, আবার হচ্ছে আপনার সামাজিক একটা লজ্জা, লোকে কি বলবে। এই লোকে কি বলবে করার কারণে অনেক মা বোনরা কিন্তু সামনে এসে বলতে পারে না, যেটা তাদের প্রাপ্য অধিকার, সেটা চাইলেও তারা চাইতে পারেন না। সেক্ষেত্রে এনসিপি প্রতিশ্রুতি দিয়েছে তাদের জন্য আইনি যে সহায়তা, সেটা কিন্তু সহজলভ্য করা হবে। আর সেক্ষেত্রে আমার কাছে মনে হয় নারীদের তাদের প্রাপ্য অধিকার পাওয়া থেকে পরিবার বা সমাজের চাপ মানে বাধা দিতে পারবে না। এখন আইনের জোরে এটা করা সম্ভব। আর সবাই যদি জনসচেতনতামূলক আমরা আরো কিছু করা যায়, এনসিপি সম্পূর্ণটা করবে, এন্ড ইটস পসিবল। আমাদের প্রত্যেকটা নারীর প্রাপ্য অধিকার পাওয়া উচিত, আর এটার জন্য জনসচেতনতা খুব বেশি জরুরি। একদম একদম, আমাদের ব্যক্তি, আমাদের যে মন মানসিকতা, আমাদের এগুলো যদি পরিবর্তন না হয়, আসলে আইন করে বা কোনো ইশতেহার দিয়ে আসলে এগুলি পরিবর্তন হয় না। আমাদের মধ্যে যেই ধরনের প্রেজুডাইস নিয়ে আমরা বড় হয়েছি, বা এগুলি এখনো ধারণ করি অনেক মানুষে, আমরা এগুলি যদি পরিবর্তন না করি, আমার মনে হয় যে ইশতেহার itself is not sufficient to change our mentality and the long term prejudice. নারীরা হচ্ছে ফিল করবেন যে নো, দে হ্যাভ দ্য ল এনফোর্সমেন্ট ইন দেয়ার ব্যাক। তাদের এই যে সহজলভ্যের যে ব্যাপারটা আইনি সহায়তায়, সেটাও কিন্তু তাদেরকে আরো উদ্বুদ্ধ করতে পারে এগিয়ে আসার জন্য। সো ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ আপু, সো গ্রেট, এবং খুবই চমৎকার আনসার ছিল, নাইস এন্ড প্রিসাইজ। আপনি জানেন যে এনসিপি আরো বলেছে যে ওনাদের ইশতেহারের মধ্যে কর্মক্ষেত্রে নারী পুরুষ ওনারা বৈষম্য দূর করতে চায়। সেক্ষেত্রে ওই বৈষম্য দূর করতে সবচেয়ে জরুরি পদক্ষেপ কি হতে পারে বলে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন? এনসিপি বলেছেন সরকারি বা বেসরকারি চাকরিতে নিয়োগ, পদোন্নতি বা বেতন কাঠামোতে যে আপনার নীতিগুলো, সেগুলো হচ্ছে একটু চেঞ্জ করা যেতে পারে। কারণ এখন যেহেতু আমি বাংলাদেশে কখনো কাজ করি, বাট অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং বেতন কাঠামোতে তাদের বৈষম্য আছে এখন পর্যন্ত। এটার মানে হলো কি, মানে পুরুষ আর নারীর হচ্ছে পেও সেম না। আমি কিন্তু এই বিষয়ে অবগত নাই, টু বি অনেস্ট। আমি এই বিষয়ে আপনাকে স্ট্রাগল, এটা আমি হচ্ছে আই নো সামওয়ান যে হচ্ছে একটা টাইমে শি ইউজড টু ওয়ার্ক ফর সিটি ব্যাংক বাংলাদেশে। আমি শি ইজ অলরেডি হিয়ার নাও। মানে এই সব কিছু ব্যাপার ছিল, প্লাস দেশের অবস্থার কারণে, ওই যে বললাম, এত ব্রিলিয়ান্ট ট্যালেন্টেড মানুষজন দেশ ছাড়ছেন। যাই হোক, পয়েন্ট, তো ওখানে হচ্ছে ওই নীতিমালাটা যদি দেওয়া হয়, ইন দ্যাট কেস আমার কাছে মনে হয় যে এই বৈষম্যটা দূর করা সম্ভব, যে সমান কাজের জন্য সমান বেতন হবে। তার উপর হচ্ছে আমাদের যে পদোন্নতিতে কোনো লিঙ্গ নয়, আমাদের হচ্ছে যোগ্যতা প্রধান হতে হবে। এর পাশাপাশি নারীদের, আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে কিন্তু নারীদের জন্য আলাদা কোনো, সব জায়গায় কিন্তু আলাদা কোনো সুযোগ সুবিধা থাকে না। ওনারা এবার ইশতেহার, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি অ্যামেজিং একটা পয়েন্ট ছিল হচ্ছে সব কর্মক্ষেত্রে নারীদের জন্য ব্রেস্ট ফিডিং একটা আলাদা সেন্টার থাকতে হবে, পাশাপাশি হচ্ছে স্যানিটারি ব্যবস্থার সুবিধা থাকতে হবে। তো এগুলো আমার কাছে মনে হয় অ্যামেজিং, আর কর্মবান্ধব একটা মানে পরিবেশ সৃষ্টি করতে পারে যে কোনো নারীর জন্য। সো থ্যাংক ইউ সো মাচ আপু, নাইস এন্ড প্রিসাইজ আনসার। এবং আমি মনে করি যে পাশাপাশি যদি ওনাদের নিরাপত্তাটা ওনারা এনশিওর করে কর্মক্ষেত্রের মধ্যে, আপনি জানেন যে নারীরা বেশিরভাগ ক্ষেত্রেই যখন ভালো জায়গার মধ্যে আপনার জব করতে যায়, ওনারা কিন্তু নিরাপদ ফিল করে না। ওনারা কিন্তু এই পুরুষ শাসিত সমাজ দ্বারা কিন্তু বিভিন্নভাবে হয়রানি হয়, সেটা বহু ধরনের হয়রানি আছে। ওই হয়রানিগুলি হয়তো আমি ব্রেকডাউনের মধ্যে যাবো না, বাট বহুভাবে কিন্তু হয়রানি হয়। তো সেই জায়গায় যদি আমাদের আসলে একটু ওভারলুক
করা হয়, মানে যদি একটু খেয়াল করা হয়, আমার কাছে মনে হয় যে তাহলে নারীরা আরো নিরাপদ ফিল করবে এবং ওনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে আমাদের এই বাংলাদেশ বিনির্মাণে এবং আমাদেরকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপু, আপনার কাছ থেকে জানতে চাই যে ধর্ষণ মামলার যে দ্রুত বিচার বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জগুলি কি হতে পারে বাংলাদেশের মধ্যে। জানেন যে কিছুদিন আগে একটা ধর্ষণ হয়েছিল, আমি হঠাৎ করে নামটা ভুলে গেলাম, যে ওই ছোট মেয়েটার যে ধর্ষণ হয়েছিল, তখন কিন্তু সম্মিলিতভাবে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের বিবেককে নাড়ালে তখন কিন্তু আমাদের যিনি আইন উপদেষ্টা আছেন আসিফ নজরুল, উনি কিন্তু তাৎক্ষণিকভাবে একটা পরিবর্তন নিয়ে আসে এবং ওই পরিবর্তনের মধ্যে কিন্তু ওনারা বলে যে ধর্ষণ মামলার এবং স্পেশালি ওই ধর্ষণ মামলার যে ভার্ডিক্টটা হয়তো বা অল্প সময়ের মধ্যে বা খুব সম্ভবত 6 মাসের মধ্যে বলা হয়েছিল যে উইদিন 6 মান্থস ওইটা আপনার কনক্লুড করে ফেলবে আর কি। সো যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি, যদিও অনেকে স্যাটিসফাইড ছিল না যে 6 মাস কেন লাগবে, বাট আমি জানি মানুষ অনেক আবেগ দিয়ে চিন্তা করে, বা ইন টার্মস অফ ল অ্যান্ড বাংলাদেশের যেই আমাদের আইনি ব্যবস্থা কাঠামো চিন্তা করলে কিন্তু 6 মাস খুবই অল্প সময় ওনারা দিয়েছে, কারণ বছরের পর বছর লেগে যায়। তো সেই জায়গা থেকে ধর্ষণ মামলার দ্রুত বিচার বাস্তবায়নে প্রধান চ্যালেঞ্জ কি দেখেন আপনি ব্যক্তিগতভাবে? যে ইশতেহারের যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে আপনার ধর্ষণ মামলার বিচার 6 মাসের মধ্যে হচ্ছে ফার্স্ট ট্র্যাক ট্রাইব্যুনালে কমপ্লিট করতে হবে। আর যে ভিকটিমটার কথা আপনি বলছেন, ইফ আই এম নট রং, এটা আসিয়া ছিল, যেটার হচ্ছে বিচার হয়েছে এন্ড অনেকেই আসলে স্যাটিসফাইড না, ইনক্লুডিং মি অবভিয়াসলি। আর আমার কাছে মনে হয় আমাদের যে এই যে সিচুয়েশন, যেটা সব থেকে মানে চ্যালেঞ্জিং বিষয় যেটা হবে সেটা হচ্ছে তদন্ত প্রক্রিয়া আর যে সাক্ষীর যে সুরক্ষা ব্যবস্থাটা। যেমন ধরেন পুলিশি তদন্ত যদি খুব দৃঢ় হয় আর আপনার প্রমাণ সংগ্রহ দুর্বল হয়, এট দ্য সেম টাইম আমাদের ভিকটিমও কিন্তু যে খুব সেফ ফিল করবে এরকমটা কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট আমরা জানি। আর যেখানে জানমালের নিরাপত্তাটা কেউই দিতে পারবে না। ইন দ্যাট সেন্স আমার কাছে মনে হয় যদি ফার্স্ট ট্র্যাকটা 6 মান্থ ইজ স্টিল ওকে, বিকজ আমরা দেখি এখনো প্রায় 15-20 বছর আগের কেসগুলো কিন্তু ওপেন আছে, কোনো সলিউশন নাই। তো এইসব ব্যাপারগুলো এটা যদি কাজ করা যায়, ইট উইল বি অ্যামেজিং। তার উপর আবার হচ্ছে ওই যে আমাদের নিরাপত্তার একটা ভিকটিম যে নিরাপদ ফিল করবে, খুবই গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু এটার একটা পয়েন্ট আছে। এরকমটা যদি করা যায়, আমাদের ইশতেহারের হচ্ছে ভিকটিমের জন্য এরকম একটা ছিল, পয়েন্ট ছিল যে ভিকটিমের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার একটা গণমাধ্যম নীতিমালা ওনারা দিবেন, উইচ ইজ আই বিলিভ এটা সেফ হবে। তার উপর আমার কাছে মনে হয়, আমি পার্সোনালি ফিল করি, এটা যদি আমাদের এনফোর্সমেন্ট থেকে, ল এনফোর্সমেন্ট থেকে তার নিরাপত্তা একটা দায়িত্ব নেওয়া হয়, ইট উইল বি অ্যামেজিং। ইভেন দো এনসিপির ইশতেহারে বলা হয়েছিল বি রিয়েলি কুইক, ফাস্ট ট্র্যাকিং উইদিন লাইক 6 মান্থ, বাট ভিকটিমের সেফটি বা যারা উইটনেস আছে তাদের সেফটি খুব বেশি গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ আপু, ভেরি প্রিসাইজ আনসার ওয়ান্স अगेन, ফ্যান্টাস্টিক অ্যান্সার। এবং আপনি যে ব্যাপারটা তুলে আনলেন যে নিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গার মধ্যে, আমরা কিন্তু ভিকটিমকে অনেক সময় নিরাপত্তা দিতে পারি না, যার কারণে এই ধর্ষণ মামলা থেকে শুরু করে বাংলাদেশে অনেক ধরনের ম্যালিশিয়াস ক্রাইম কিন্তু হয়, বাট মানুষ কিন্তু সামনে আসে না আপনার সাক্ষী দেওয়ার জন্য, ওরা অনেকে প্রত্যক্ষ করে। এই আমি যদি ধরেন চাঁদাবাজির যে ঘটনাটা হয়েছে আপনার কিছুদিন আগে, একজন মানুষকে যে পাথর দিয়ে থেতলে দিল, ওই এলাকার মধ্যে কিন্তু জার্নালিস্টরা যায়, যাওয়ার পরে কিন্তু বিভিন্ন ভাবে চেষ্টা করে ওনারা কোনো আলামত বা কোনো এভিডেন্স বা কারোর কাছ থেকে উইটনেস স্টেটমেন্ট নেওয়া যাবে, যারা যাচ্ছে তারাও বলে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। সো আমার কাছে মনে হয় যে আমি আসলে ওদেরকে দোষ দিতে চাই না, এটা হচ্ছে আমাদের বিগত 54 বছরে বাংলাদেশ যে একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র, প্রপারলি যে আসলে একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র হয়ে উঠতে পারে না এবং নাগরিকের যে আপনার সুরক্ষা ওনারা এনশিওর করতে পারে নাই, এরই ব্যর্থতা হচ্ছে যে কেন মানুষ ক্রাইম হওয়া সত্ত্বেও, ওই ক্রাইমটা উইটনেস করা সত্ত্বেও ওনারা কেন ওইটা আইন শৃঙ্খলা বাহিনী এবং এটা উইটনেস স্টেটমেন্ট ওনারা চায় না দেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের ফেইলিয়ার, বা আমাদের যারা পলিটিক্যাল বা নীতি নির্ধারকের পর্যায়ে আছে ওনাদের ফেইলিয়ার। আপু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কর্মস্থলে মাতৃকালীন যে ছুটি বাড়ানো কথা বলা হয়েছে আপনার এনসিপি থেকে, সেই কর্মস্থলে মাতৃকালীন ছুটি বাড়ানো কি নারীর অংশগ্রহণ টিকিয়ে রাখতে সাহায্য করবে বলে আপনি মনে করেন? করলে কিভাবে? অবশ্যই। প্রথমত এনসিপি ইশতেহার ছিল এরকম যে নারীদের মাতৃত্বকালীন যে ছুটি সেটা 6 মাস, আর পিতৃত্বকালীন ছুটি মানে পুরুষদের জন্য থাকবে 1 মাস, সেটা হবে পূর্ণ বেতনে। আর এটা কেন জরুরি,
একটা মানে মেয়ে যখন হচ্ছে মাতৃত্বের যে ফেজটাতে এন্টার করে, উইচ ইজ আমার কাছে মনে হয় একটা বিগ চেঞ্জ। তো আফটার এ সার্টেন পয়েন্ট এখানে হচ্ছে আপনাদের ধরেন কাজ প্লাস কর্ম প্লাস বাচ্চা সামলানো, একটা ফ্যামিলি, একটা পরিবারের হচ্ছে প্রেশার, সবকিছু কিন্তু নেওয়া পসিবল হয় না, মানে এটা পসিবল না আই উড সে। এটা যদি হয় এক্ষেত্রে একটা নারী তার মানে কর্মক্ষেত্র ছাড়তে উনি বাধ্য হবেন না। শি উইল হ্যাভ এ টাইম টু নর্মাল লাইফে ব্যাক করার। তার উপর হচ্ছে পরে হচ্ছে যখন উনি ব্যাক করবেন 6 মাস পরে, উনি আবার তার কর্মজীবন চালিয়ে যেতে পারবেন। আবার এটার সাথে আবার পিতৃত্বকালীন যে ছুটি সেটাও একটু কানেক্টেড আছে, কারণ ইন দ্যাট সেন্স ওই 1 মাসে যখন উনার হাজবেন্ড এই দায়িত্বগুলো ফ্যামিলি যে অবশ্যই অনেক দায়িত্ব থাকে নিউ প্যারেন্টসদের, উনারা যখন শেয়ার করবেন ওই চাপটা কিন্তু নারীর উপর অনেকটা কম পড়বে। তো আমার কাছে মনে হয় এটা ফেয়ার, এটা দরকার। ইউজুয়ালি আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিতে গুলো কিন্তু এটা হচ্ছে 9 মান্থ, তো 6 মান্থ ইজ স্টিল আই উড সে লেস। ফ্যান্টাস্টিক আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে ইশতেহারের এই 13তম দফার এবং আমার জানতে চাওয়া এবং আমাদের অডিয়েন্সকে জানাতে চাওয়া, সেটা হচ্ছে অনুন্নত পিছিয়ে পড়া অঞ্চল, মাদ্রাসা, পাহাড়ি অঞ্চলের স্বল্প আয়ের পরিবারের নারীদের উচ্চ শিক্ষার সুযোগ তৈরি করতে সবচেয়ে কার্যকর নীতি কি হতে পারে বলে আপনি মনে করেন? কারণ এনসিপি এটা নিয়ে এমফাসাইজ করেছে ওনাদের 13তম দফার মধ্যে। প্রথমত আমাদের যে অনুন্নত এলাকা বা পাহাড়ি অঞ্চল বলতে পারেন, বা মাদ্রাসাতে পড়ুয়া যে শিক্ষার্থীরা, তাদের জন্য কিন্তু আমার কাছে মনে হয় সমান সুযোগ সুবিধা থাকা দরকার। আর সেটা হচ্ছে এখন স্বল্প উন্নত বা স্বল্প আয়ের যে ফ্যামিলি গুলো ধরেন হতে পারে, নট ইম্পর্টেন্টলি সবাই ওই রকম এত উন্নত এলাকায় কিন্তু বসবাসও করেন না, এটা একটা দেখার বিষয়। বা ওই এলাকাগুলো নিরাপদ নাও হতে পারে, উইচ ইজ ট্রু, মানে নিরাপদ না। আমাদের পাহাড়ি অঞ্চল বলেন বা বিভিন্ন মফস্বল বলেন, এখনো কিন্তু ওইরকম উন্নত হয়নি। ওইসব এলাকার জন্য আমার কাছে মনে হয় এনসিপি ইশতেহারে এটা মেনশন করেছেন, ওইসব শ্রেণীর নারীদের জন্য বিশেষ একটা বৃত্তির ব্যবস্থা করা হবে উচ্চশিক্ষার জন্য। আর তার সাথে হচ্ছে তাদের শুধু অর্থ নয়, তাদের নিরাপদ যাতায়াত, আবাসন প্লাস শিক্ষা প্রতিষ্ঠানে একটা বৈষম্য মুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া, এটা খুব জরুরি। আবার ইশতেহারে এ ধরনের একটা নীতি থাকাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা দেশের উন্নয়ন আসলে তখনই হবে যখন আমাদের পিছিয়ে পড়া যে শ্রেণী তারাও মানে ওই শ্রেণীর বা ওই অঞ্চলের নারীরাও সামনে এগিয়ে আসবেন বা উচ্চশিক্ষার সুবিধা পাবেন। তখনই আমরা হচ্ছে দেশের মনে হয় আরো উন্নতি করা সম্ভব। আমরা এই ক্রান্তি লগ্ন থেকে আমরা বের হয়ে আসতে পারবো। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম টুডে। এবং আজকে আমাদের আলোচনা খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে, ভেরি প্রিসাইসলি আমরা অনেকগুলি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি এবং আমি খুবই চমৎকার ভাবে আপনি এই প্রশ্নের উত্তরগুলি ভেরি প্রিসাইসলি আপনি দেওয়ার চেষ্টা করেছেন। আমি শিওর যে আমাদের যারা অডিয়েন্স আছে তাদের এই এনসিপির ইশতেহারের 13তম দফা নিয়ে যদি মনে কোনো আপনার প্রশ্ন থেকে থাকে, আজকের এই পডকাস্টের মাধ্যমে সেই প্রশ্নগুলির উত্তর ওনারা পেয়ে যাবে। যে নারীর ক্ষমতায়ন কেন গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষমতায়ন যে লিগ্যাল ভোটিং সিস্টেমের মাধ্যমে হওয়া উচিত, কারণ যদি ভোটিং সিস্টেমের মধ্যে না হয় তাহলে হয়তোবা বাংলাদেশ একজন মানে কোয়ালিটি সম্পন্ন হয়তোবা একজন নারী নেতৃত্ব পাবে না। কন্টেস্টিং এর মাধ্যমে যদি না হয় তাহলে হয়তোবা ভালো কোনো নারী নেতৃত্ব পাবে না। সেই আগের মতো সখিনা, জরিনা, মমতাজ, কবরী টাইপের লোকজন হয়তোবা আপনার মহান সংসদের মধ্যে চলে আসবে বাদ্যযন্ত্র নিয়ে, গান বাজনা, হ্যাঁ ওইগুলি করে হয়তোবা আপনার ওনারা সংসদকে হাসি তামাশার পাত্রে পরিণত করবে, যার মাধ্যমে আমাদের যে নতুন প্রজন্ম আছে বা তরুণ প্রজন্ম আছে ওরা রাজনীতি থেকে বিমুখ হয়ে যাবে, ওরা রাজনীতি নিয়ে বিরূপ ধারণা ওনাদের মনে আপনার পোষণ করবে। তো সেই জায়গা থেকে এনসিপির এই চমৎকার ভাবনা 13তম দফায় নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন ইজ ভেরি রিলেটিভ ওয়ান টু আনাদার, এন্ড আই উইশ যে যদি এনসিপি এটার মধ্যে আপনার স্টিক থাকে তাহলে চমৎকার একটা পরিবর্তন নিয়ে আসবে এই এনসিপির 13তম দফা ওনারা বাস্তবায়ন করার মাধ্যমে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফারিয়া ফাহি আপু, আপনি আজকে আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। ইউকে এনসিপি অ্যালায়েন্সের পডকাস্ট সিরিজে আজকে আমাদের ছিল 6th এপিসোড এবং আপনার মূল্যবান সময়ের জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আচ্ছা, আমরা আমাদের পডকাস্ট র্যাপিং আপ করতে যাচ্ছি আপু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার ক্লোজিং রিমার্কে এনসিপির মধ্যে মানুষ
আসলে কি জয়েন হওয়া উচিত? এর মধ্যে কিছু আছে? আপনি কি মানুষকে রেকমেন্ড করেন যে এনসিপির মধ্যে যুক্ত হওয়াটা কি উচিত কিনা? ওনাদের কি কিছু রোল আছে কিনা, বা তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম কি কিছু করতে পারে কিনা এনসিপির জন্য? অবশ্যই অবশ্যই এনসিপিতে আমি চাবো, রেকমেন্ড করব সবাই জয়েন করুক, কারণ আমরা বাংলাদেশের এতদিন ধরে হয়ে আসা এই দুর্নীতি, এই এত খুন গুম, এত কিছু দেখছি আমরা। আমাদের আমাদের একদম ট্রান্সপারেন্ট কিছু দরকার। আমরা যারা তরুণ, আমাদের আমাদের নিজেদের জীবনের নিরাপত্তা দরকার। আমার কাছে মনে হয় এই যে সেই সেম আমি আগে বলেছি, আমি ইউজ করতে চাচ্ছি না, নেপোটিজম, এইসব যারা ক্ষমতায় আসছে সবাই একের পর এক একদম জেনারেশন বেস করে দেশকে ওরা লুটে খাচ্ছে, আমাদের সাধারণ জনগণের সবকিছু তারা তাদের বিলাসবহুল জীবনে স্পেন্ড করেছে সোফার। এটা কিন্তু কোনো দেশেরই প্রধানমন্ত্রী বা যেই থাকে, রাষ্ট্রপতি বা কেউ ডিজার্ভ করে না, এটা করা উচিত না। এটা আমাদের দেশের সাধারণ জনগণের অধিকার তো ক্ষুণ্ণ হওয়া। প্লাস আমার কাছে মনে হয় এই যে এনসিপির ইশতেহার, আমরা যদি এই 24টা দফা সবাই জানি বা ভালো করে অবজার্ভ করি, উই নিড দোজ চেঞ্জেস। এগুলো কিন্তু এক একটা মানে প্রতিশ্রুতি না, এগুলো হচ্ছে ফিউচার। ইফ ইউ না সি দিস চেঞ্জ, আমাদের অবশ্যই সবাই সাপোর্ট লাগবে। আমরা যেন, এখনো সময় আছে, আমরা যেন এখনো বুঝি এটা আমাদের সবার দেশ, এটার এই মাতৃভূমি, এটাকে টেক কেয়ার করা আমাদের সবার দায়িত্ব। এটা আমার কাছে মনে হয় এটা মৌলিক দায়িত্ব। এটা আমরা কেউ এটার বাইরে নই। তো আমি চাবো সবাই জয়েন করুক, আমরা সবাই যেন একসাথে আমাদের দেশটাকে একদম দুর্নীতি মুক্ত করতে পারি, এই আর সবাই যেন ভালো থাকতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফারিয়া আপু, আপনার চমৎকার ক্লোজিং রিমার্কের জন্য। সো যারা আমাদের কথা শুনেছেন মনোযোগ দিয়ে, সকলকে আমাদের অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইউকে এনসিপি অ্যালায়েন্সের পডকাস্ট সিরিজ আজকের এই 6th এপিসোডের আজকে আমরা সমাপ্তি করতে যাচ্ছি। এবং প্লিজ এঙ্গেজ উইথ আস, এবং আপনাদের যদি কোনো কনস্ট্রাকটিভ মতামত থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস। ইনশাআল্লাহ উইল সি ইউ অ্যাগেন ইন another podcast. Assalamu alaikum.